তো আমরা ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, মানে ইন্টিগ্রেশনের প্রাইমারি কনসেপ্ট আমাদের সবাইয়ের মধ্যে হয়ে গিয়েছে। এখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব, যেটা পরিবর্তন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। এখানে আমরা ফার্স্ট চ্যাপ্টারে যে যে বেসিক ফর্মুলাগুলো শিখেছিলাম তার সাহায্য করব, আর নতুন কিছু ফর্মুলা আছে সেগুলোর সাহায্যে ইন্টিগ্রেশন করব। ফার্স্ট চ্যাপ্টারে মেনলি কী ছিল আমাদের, যে ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন আর রিভার্স টু ইচ আদার্স, মানে একটা ফর্মুলা জানলে আরেকটা ফর্মুলা অটোমেটিক্যালি হয়ে যেত। সেভাবে আমরা অটোমেটিক্যালি ফার্স্ট চ্যাপ্টার সমস্ত অঙ্কগুলো করে ফেলেছি এবং আমরা সবাই জানি যে ফর্মুলাগুলো কী হবে। তো ওই ফর্মুলাতে যদি বলা হয় এই প্রবলেমটা করতে, যে ধরে নাও 2x প্লাস 3 তার হোল স্কোয়ার dx, এটা ইন্টিগ্রেশন করতে পারবে? আমরা ইন্টিগ্রেশনে যা শিখেছি শুধু কি করবো? হ্যাঁ, কিছুই না, যা করেছি আমরা দেখতে দেবো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এটা ইন্টিগ্রেশন করতে গেলে আমরা শিখে গেছি ডাইরেক্ট করতে পারবো আশা করি। তাহলে 4 ইন্টু এক্স কিউব বাই 3 প্লাস 12 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 9x প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে 4x কিউব বাই 3 প্লাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস সি। এটাই অ্যান্সার। এখন যদি এই প্রবলেমটা এরকম থাকতো, ইন্টিগ্রেশন 2x প্লাস 3 হোল কিউব কেটে যেতাম, কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতাম। যদি তার থেকে বেশি থাকে টু দি পাওয়ার 5, তখন কি করব? তখন স্কোয়ার কিউব ডিস্টার্ব হচ্ছে। 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 5, এটাকে কি করে বের করবো? এরকম করতে পারি, তাই তো? মনে মনে তোমরা ভাবছো যে 2x প্লাস 3 তার হোল স্কোয়ার ভাঙবো, 2x প্লাস 3 তার হোল কিউব ভাঙবো, তারপর তাদের মধ্যে গুণ করবো, একবার 4 পৃষ্ঠার পর একটা আনসার আসবে, তাই তো? কিন্তু এরকম ধরনের বেশ কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম আমরা কিছু একটা রিপ্লেস করে দেব, যাতে আমরা প্রথম চ্যাপ্টারে যা যা ফর্মুলা শিখেছি সেই ফর্মুলার ফরম্যাটে এসে যাবে। কি রিপ্লেস করব? আচ্ছা, প্রথম চ্যাপ্টারে এরকম করেছি তোমরা যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 dx, এটা ইন্টিগ্রেশন করতে পারবো তো? তার মানে যদি এই যে ব্র্যাকেটের ভেতরে একটা বড় টার্ম আছে সেটাকেই যদি ধরে নেই, ধরে নিচ্ছি যে ধরি 2x প্লাস 3 ইকুয়াল টু z, অয় ধরতে পারো, যে কোনো একটা সাবস্টিটিউশন ধরতে হবে। তো সাধারণত z দিয়েই করা হয়, 2x প্লাস 3 ইকুয়াল টু z। এবারে যদি ডিফারেন্সিয়েট করি, মানে ডিফারেন্সিয়েট করছি মানে এরকম ধরনের যে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হচ্ছে 2 ইকুয়াল টু dz dx, 2 ইকুয়াল টু dz dx। তাহলে এই x টা যদি পাশে নিয়ে চলেছি 2 dx ইকুয়াল টু dz, তাই জন্য সরাসরি আমরা এই মাঝের মেথডটা পদ্ধতিটা না করে ডাইরেক্ট এখানে অবকলন না করে অবকল করছি, মানে 2 dx ইকুয়াল টু dz। কি করে এলো বুঝতে পেরেছো? আর এই মাঝের লাইনটা বুঝতে পারছো তো? সেটাকে কাজে লাগিয়েছি। আর তোমরা যখন করবে তখন ডাইরেক্ট এটা করে দিতে পারো। তাহলে 2 dx ইকুয়াল টু dz, তার মানে dx ইকুয়াল টু কত হচ্ছে? হাফ অফ dz। এইবারে এইখানে আমি পুরোটা x এর টার্ম ছিল সেটা z এর টার্মে কনভার্ট করব। তাহলে ইন্টিগ্রেশন এটা যদি z হয়ে থাকে তাহলে z টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, z
dx এর জায়গায় কি রিপ্লেস করব হাফ অফ dz তাহলে হাফ যদি বাইরে বেরিয়ে যায় তাহলে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5 dz এবার ইন্টিগ্রেশন করতে পারবো আকাশ বল এটা ইন্টিগ্রেশন কি হবে z টু দি পাওয়ার 5 dz গুড z টু দি পাওয়ার 6 বাই 6 অয়ন বুঝতে পারছো z টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তার মানে আলটিমেটলি কি পেলাম z টু দি পাওয়ার 6 বাই 12 প্লাস c কিন্তু প্রবলেমটা আমাদের কি ছিল x ফরম্যাটে ছিল z দিয়ে ইন্টিগ্রেশন করলাম ইন্টিগ্রেশনের সুবিধার্থে আমরা কিছু একটা রিপ্লেস করলাম এইটার পরিবর্তে কিছু ধরলাম তাই জন্য মেথডটার নাম পরিবর্তন পদ্ধতি মেথড অফ সাবস্টিটিউশন মিনিংটা বুঝতে পারছো এর পরিবর্তে কিছু সাবস্টিটিউট করেছি 2x + 3 এর জায়গায় z সাবস্টিটিউট করেছি আমরা ইন্টিগ্রেশনটা অনেক সহজে করতে পারলাম এবার তাহলে z টু দি পাওয়ার 6 বাই 12 এবারে z এর মান কি ছিল 2x + 3 তার মানে আলটিমেটলি 2x + 3 হোল টু দি পাওয়ার 6 বাই 12 প্লাস c এটাই आंसर আমাদের এই মেথডে এই অঙ্কটাও করতে পারতাম এই মেথডে এই অঙ্কটাও করতে পারতাম কিন্তু আমরা প্রথম চ্যাপ্টার নিয়মে করে ফেলেছি একই নিয়মে আমরা এই মেথডটাও অ্যাপ্লাই করতে পারতাম এবার বুঝতে পারছো যে পরিবর্তন পদ্ধতি জিনিসটা কি সাবস্টিটিউট জিনিসটা কি পরিবর্তন পদ্ধতি এমন একটা জিনিস এটাকে কি বলা হয় সমাকলন এটাকে কি বলা হয় সমাকলন যার সমাকলন করা হয় সমাকলনে কিছু একটা ফাংশন থাকে ফাংশনটাকে এমন ভাবে পরিবর্তন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে এমন একটা সরল ফরম্যাটে কনভার্ট করব মানে একটা সরল সমাকলনতে কনভার্ট করব যার ইন্টিগ্রেশন কীভাবে করতে হবে যেটা আগে আমরা করেছি প্রথম চ্যাপ্টার নিয়মে আমরা যা করেছি দেখো আমি এটা জায়গায় z বসালাম কিসে পরিণত হলো z টু দি পাওয়ার 5 dx তার মানে x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন আমরা জানি এটা আগের চ্যাপ্টারে হয়ে গেছে তা আমরা যা শিখে গিয়েছি যে ফর্মুলাগুলো ফার্স্ট চ্যাপ্টারে করে ফেলেছি সেই ফর্মুলার ফরম্যাটে চলে যাবে তাহলে কখন কোনটাকে কি ধরবো সেটা ধীরে ধীরে অঙ্ক করতে করতে আমরা শিখে যাব সাধারণত ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে সেটাকে z ধরতে হয় ই টু দি পাওয়ার সামথিং যেটা আছে সামথিংটাকে z ধরতে হয় সাইন অফ সামথিংটাকে যেটা আছে সেটাকে z ধরতে হয় রুট ওভার সামথিং রুটের ভেতরে যেটা আছে সেটাকে z ধরতে হয় তাহলে ভেতরে যেটা থাকে সেটাকে z ধরতে হবে এমন জিনিসটাকে z ধরবো যাতে আমরা সরল ইন্টিগ্রেশনের ফরম্যাটে আমি চলে যেতে পারি অঙ্ক দেখেই বুঝতে পারবো যে এটা সাবস্টিটিউট করলে আমরা সিম্পল ফরম্যাটে চলে যাব যার ইন্টিগ্রেশন আমরা জানি ক্লিয়ার জিনিসটা কি বললাম অনির্বাণ স্যার প্রচুর প্রশংসা করলো তোমার নামে আছে একজন কোনো একজন স্যার খুব প্রশংসা করছি ছেলেটা খুব ভালো অঙ্কে একটু ভালো করে কেয়ার করবে তো ফলের পরিচয় আমি তো দুদিনের পরিচয় যতক্ষণ চিনেছি বোধহয় তার থেকে আরো ভালো করে চিনব দেখো আমি কি বলছি ইন্টিগ্রেশন tan x dx এটা কি ইন্টিগ্রেশন আমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি কি করেছিলাম sin x এর ইন্টিগ্রেশন জানি cos x এর ইন্টিগ্রেশন জানি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন জানি cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন জানি sec x tan x এর ইন্টিগ্রেশন জানি cosec x cot x এর ইন্টিগ্রেশন জানি তাই তো এইগুলো ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার ত্রিকোণমিতিক ফর্মুলা এর বাইরে কিছু আমাদের জানতাম না তাহলে এখানে কি কি মিসিং গেছে নম্বর 1 ইন্টিগ্রেশন tan x নম্বর 2 ইন্টিগ্রেশন cot x নম্বর 3 ইন্টিগ্রেশন sec x অনলি ইন্টিগ্রেশন cosec x মিসিং গেছে
এই চারটে জিনিস আমরা এখানে শিখব। কি বলছি বলে বুঝেছো? ফার্স্ট চ্যাপ্টারে কোথা থেকে ডেরিভেটিভে যা যা জানতাম তার উল্টোটা কিভাবে হবে সেটা বলেছিলাম, এবং মনে রাখতে খুব সহজ ছিল, কারণ sec x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ছিল sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন হবে sec x। এগুলো ছিল আমাদের ডেরিভেটিভ থেকে যা প্রাপ্ত সেখান থেকে ইন্টিগ্রেশনের ফর্মুলা কনস্ট্রাকশন করেছিলাম। তাহলে ত্রিকোণমিতিতে কি কি বাকি রইল আমাদের? tan cot sec cosec। তো এইগুলোর আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব একটু লক্ষ্য করব। আচ্ছা, tan x এর ইন্টিগ্রেশন কি হচ্ছে? ইন্টিগ্রেশন tan মানে কত? sin x বাই cos x dx, sin x বাই cos x dx। এবারে আমি এমন একটা সাবস্টিটিউট করব, মেথড অফ সাবস্টিটিউশন, এমন কিছু সাবস্টিটিউট করব আমরা সহজে পেয়ে যাব। কি সাবস্টিটিউট করব? যে cos x ইকুয়াল টু z ধরব। যখন মূলত ফাংশন থাকবে, মূলত ফাংশন মানে লব বে একটা অপেক্ষক, হরে একটা অপেক্ষক, সেটাকে বলে মূলত অপেক্ষক। উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন, তখন নিচেরটাকে z ধরব। z ধরা ধীরে ধীরে অঙ্ক করতে করতে বুঝতে পারবো। একটু আগে বলছিলাম কোথায় রুটের ভিতরে থাকলে z ধরবো, সাইন অফ সামথিংকে z ধরবো, ই টু দি পাওয়ার সামথিংকে z ধরবো, সামথিং এর স্কোয়ারটাকে সামথিংটাকে z ধরবো। তো এরকম যখন মূলত ফাংশন থাকবে নিচেরটাকে z ধরবো। এটা সাধারণত হয়ে থাকে, তার এক্সেপশন কেসও আছে। তাহলে কেন cos x টাকে z ধরবো? আমি তো বলে দিলাম যে নিচেরটাকে z ধরবো। স্যার কেন ধরবো? সবসময় নিচের থেকে জেড নাও ধরতে পারি আমরা। যা যেটাকে জেড ধরবো এখানে তার ডেরিভেটিভ হবে না, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। যেটাকে জেড ধরবো তার ডেরিভেটিভ তো এখানে ধরছি না। এই লাইনটা বুঝতে পারেন? যদি লাইনটা না বুঝতে পারো, আমি ডেরিভেটিভ করছি। তাহলে cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস সাইন এক্স, ডান দিকে ডিজেড ডিএক্স, x এর ডেরিভেটিভ আছে, ওই কিছুতে দিকে চলে আসবে। তাই জন্য এই স্টেপটা আমি করতে তোমাদের নিষেধ করেছি, পড়া উচিত নয় এখানে। এর পরের স্টেপে কি করবো? অতএব দিয়ে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত? মাইনাস 1 বাই, বা এটা দরকার নেই, বসিয়ে দিলেই হয়ে যাবে। তার মানে দেখো, যেটাকে জেড ধরবো তার ডেরিভেটিভ উপরে আছে, তাই জন্য নিচেরটাকে জেড ধরেছি। তাহলে সাইন এক্স ডিএক্স এর মান কত? এই মাইনাসটা এদিকে চলে যাবে, তাহলে মাইনাস ডিজেড বাই cos x মানে কত? জেড। ভালো বুঝতে পারলে কি? সাইন এক্স ডিএক্স এর মান কত? তাহলে কি পুরোটা x এর ফাংশন ছিল, সমাকলনটা ইন্টিগ্র্যান্ডটা পুরোটা ফাংশন অফ x ছিল, পুরোটা ফাংশন অফ z এ চলে গেল। তাহলে মাইনাস যদি বাইরে বের করি তাহলে 1 বাই z ডিজেড। রোহিত এর ইন্টিগ্রেশন কি হবে? অন্য কেউ নয়, যার নাম বলবো সে বলবে। 1 বাই z এর ইন্টিগ্রেশন কি? 1। একদম ঠিক বলনি, মাইনাস 1। হ্যাঁ, তো 4 ঠিক বলেছি। এটা মাইনাস লগ, এই মাইনাসটাকে জিজ্ঞাসা করেছি তোমাকে, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি 1 বাই z এর স্যার। তার মানে আমাদের কোন ফর্মুলাটা মাথায় রাখতে হচ্ছে? ফার্স্ট চ্যাপ্টার 1 বাই x এর ইন্টিগ্রেশন কি ছিল? log of mod x। বলেছিলাম লগ এর ক্ষেত্রে সবসময় মড কথাটা দেবে, তাহলে মাইনাস অফ log of mod z প্লাস c। ফার্স্ট চ্যাপ্টার যা ফর্মুলা সেগুলো কিন্তু আমাদেরকে ইয়াদ করতে হবে। তো মাইনাস log of mod z প্লাস c। এবারে যেটা রিপ্লেস করেছিলাম মাইনাস log of mod of cos x প্লাস c, তাই কি না? আচ্ছা, লগের ভিতর থেকে মাইনাসটা যদি ভিতরে ঢুকে, লগের কি এমন কোনো ফান্ডা আছে মাইনাসটাকে ভিতরে ঢুকে যেতে পারবে? এরকম কি কোনো লগের ফর্মুলা মনে আছে? যায় মাইনাসকে ভিতরে ঢোকানো যায়? যে এরকম কি হবে, যে দেবো যদি যে মাইনাস log c, তার মানে log of minus c, is it correct?
কি বলছে বলো? হ্যাঁ, log 3 টু দি পাওয়ার -1 এটা করা যেতে পারে, কারণ লগের বাঁ দিকে যেটা আছে সেটা সবসময় পাওয়ারে চলে যেতে পারে, আর পাওয়ার থেকে বাঁ দিকে আনতে পারি। তার মানে log অফ 1/3 মাইনাসটা দেখো ভেতরে ঢুকে গেল, তাহলে এটা যদি ভেতরে ঢুকে যায় মাইনাসটাকে, তাহলে log অফ sec x করা যেতে পারে। দিস ইজ দ্য অরিজিনাল ফর্মুলা অফ tan x তাই ইন্টিগ্রেশন। tan x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি মুখস্থ করবো? log অফ sec x। বলো কার কোথায় কি কোশ্চেন আছে? নেক্সট, তার সেম ফান্ডা cot x টা করে দেখুন তোমরা। cot x এর ইন্টিগ্রেশন কি করে হবে? ইন্টিগ্রেশন cot x একই রকম ভাবে ডাইরেক্টলি এসে যাবে। সংকেত প্রথম চ্যাপ্টার কমপ্লিট করেছো ভালো করে? একই রকম মেথডে আমরা যদি cot x করি তাহলে কি cos বাই sin, তাহলে কি পুট করব? পুট sin x ইকুয়াল টু z, তার মানে কি cos x dx ইকুয়াল টু dz, তার মানে ইন্টিগ্রেশন dz বাই z, মানে log অফ mod z প্লাস c, তার মানে log অফ mod cos x প্লাস c, তাহলে cot x এর ইন্টিগ্রেশন আছে log অফ mod cos x। log of mod sin x। কোনে কত অপশন নাই? বাড়িতে জামা ষষ্ঠী হচ্ছে তাই তো? ঘুরে এলো? বাবা মার সঙ্গে মামা বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। নেক্সট নাম্বার 3, তাহলে দুটো ফর্মুলা পেলাম। log of tan x এর ইন্টিগ্রেশন কি হলো? log of mod sec x, আর log of বলছি ভুল বললাম, ইন্টিগ্রেশন tan x এর ইন্টিগ্রেশন কি হচ্ছে? log of sec x, আর cot x এর ইন্টিগ্রেশন log of sin x। sec x এর ইন্টিগ্রেশন কি করে করব? sec x এর ইন্টিগ্রেশন এটা করতে গেলে একটা ফান্ডা অ্যাপ্লাই করব ফর্মুলাটা স্টাবলিশ করার জন্য। sec x ইনটু sec x প্লাস tan x উপর নিচে আমি গুণ করব। এবার দেখো উপরেরটা কি হচ্ছে? sec স্কয়ার x প্লাস sec x tan x, আর নিচে কি হচ্ছে? sec x প্লাস tan x dx। এবারে পুট করব, ভালো করে লক্ষ্য করো, sec x প্লাস tan x নিচেরটাকে z ধরবো, নিচেরটাকে z ধরবো। দেখো নিচেরটাকে z ধরলে sec x এর ডেরিভেটিভ কত? sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x dx ইকুয়াল টু
ডিজেড, আর এটাই তো উপরে আছে। তার মানে আলটিমেটলি ইন্টিগ্রেশন 1/z ডিজেড না, এটা জায়গায় কি, এইটা পুরোটা তো জায়গায় ডিজেড বসে গেছে। তার মানে কি লগ অফ মড জেড প্লাস সি, তার মানে লগ অফ মড sec x প্লাস tan x। মন দিয়ে শোনো, একটু কিছু কথা বলবো। তার মানে আমি sec x এর ইন্টিগ্রেশন কি পেলাম, log of sec x প্লাস tan x। এখন তুমি ভাববে স্যার এটা গুণ করবো, জানবো কি করে, তাই না? একটা জিনিস লক্ষ্য করো, এইটা স্টেপ থেকে এই স্টেপে যে আসছি, একটা কমন ফান্ডা বারবার কাজে লাগছে, যে দু তিনটা অঙ্ক করলাম। নিচের ডেরিভেটিভ যদি ওপরে হয়, নিচের ডেরিভেটিভ ওপরে, নিচের ডেরিভেটিভ যদি ওপরে হয়, তার ইন্টিগ্রেশনটা হবে লগ অফ নিচেরটা। তাই হচ্ছে না? একেবারে মাথার ফর্মুলাতে চলে যাক, যে লগ অফ ইন্টিগ্রেশন 1/x dx, তাহলে x এর ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ কত 1, সেটা উপরে, নিচের ডেরিভেটিভ উপরে, তাই জন্য লগ অফ নিচেরটা। একেবারে ইন্টিগ্রেশনের এই বেসিক ফান্ডাটা সবসময় সারা জীবন মনে রাখবে। যত বড় বড় ইন্টিগ্রেশন আসবে সবসময় এরকম ভাবে এমন একটা জিনিসকে যে ধরবো যাতে নিচের ডেরিভেটিভ উপরে হয়ে যায়। নিচের ডেরিভেটিভ যদি উপরে হয়ে যায় তাহলে তার ইন্টিগ্রেশন হবে লগ অফ মড নিচেরটা। যদি এরকম হয়, যখন ইন্টিগ্রেশন f'(x) dx ডিভাইডেড বাই f of x, তাহলে নিচের ডেরিভেটিভ উপরে, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে লগ অফ মড f of x। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, আমি একটু পরে সংক্ষিপ্ত করে দেখাবো। এটা একটা ফর্মুলা, নিচের ডেরিভেটিভ যদি উপরে হয় তার ইন্টিগ্রেশনটা হয় লগ অফ মড নিচেরটা। এখন এদিকে লক্ষ্য করে একটু, sec x প্লাস tan x, যে ত্রিকোণমিতি কোথায় কাজে লাগছে? কারো যদি কোথায় কোনো জায়গায় প্রবলেম হয়, যে কন্টিনিউয়াস কোনো একটা জায়গায় যেন একটু গ্যাপিং সৃষ্টি হচ্ছে, বা কন্টিনিউয়াস মনে হচ্ছে যে আমি ম্যাথসে পিছিয়ে পড়ছি, সেগুলো তো আমার সঙ্গে তুমি শেয়ার করবে। এতদিন 2 বছর ধরে আমার কাছে ক্লাস করছো, যে স্যার কোনো একটা জায়গায় খটমটে লাগছে, কী যেন অসুবিধা হচ্ছে, কিছু পাচ্ছি না, সেটা মুখ ফুটে না বললে আমি বুঝবো কি করে? যেটা ছিল একমাত্র ক্লাস 10 পর্যন্ত তোমার কাছে প্রাইভেট টিউটর তোমার বাড়িতে পড়াতে আসতো, সে তোমার সামনে খাতা ধরে ধরে করাতো, তোমার প্রবলেমটা একবার ডাইরেক্ট ডিটেক্ট করতো। 11-12 প্রাইভেট টিউটরের কাছে তুমি সাধারণত পড়ে না, এবং কোনো স্যার প্রাইভেটলি পড়ায় না। সব জায়গায় তোমাকে ব্যাচে যেতে হবে। ব্যাচে যাওয়ার একটাই প্রিন্সিপাল, যারা ছোটবেলা থেকে প্রাইভেট টিউশনে পড়ায় অভ্যস্ত তাদের ব্যাচে খুবই প্রবলেম হচ্ছে। ব্যাচে একটাই পলিসি, তোমাকে জিজ্ঞেস করতে হবে। ওই যে ক্লাসের মতো ভাবলে হবে না, তাই জন্য সেটা স্কুল, এটা প্রাইভেট টিউশন। স্কুলে তুমি কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় লাগে, কারণ পুরো রুম ভর্তি স্টুডেন্ট, দূর সবাই বুঝতে পেরে যাচ্ছে আমি একাই পাচ্ছি। উল্টোটাই, তুমি যে 10% বুঝতে পারছো, বাকিরা 100% বুঝতে পারেনি, কিন্তু তোমার মনে এই জিনিসটা তৈরি হচ্ছে, সবাই বোঝে, সন্ধ্যা টন্দা সব সময় টমেন্ট সব বুঝতে পেরে যাচ্ছে, ওরা ভালো স্টুডেন্ট, কিছুই বুঝতে পারছে। আর প্রাইভেট টিউশনের সঙ্গে পার্থক্য এটাই, সেই জায়গাটা ক্লাসে তোমাকে জিজ্ঞেস করতে হবে। আমি প্রবলেম ধরে ধরে পড়াচ্ছি, আর যদি তুমি কিছু জিজ্ঞেস না করো তাহলে আমি কেন, যে কোনো স্যারই বুঝবে যে তুমি জিনিয়াস, তুমি সব বুঝতে পেরে গেছো। পরীক্ষার সময় তো পাশে জেনে দেখে কপি করে তুমি নাম্বার পেয়ে যাচ্ছ, তো জিনিয়াসটা আমার মনে যে তুমি যে জিনিয়াস,
সেটা প্রুফ হয়ে গেল। 30-এ 30 পেয়ে গেছে পরীক্ষাতে, তুমি জিনিয়াস। অনেকে এখানে বসে আছে, তাদের হয়ে কথাটা আমি বললাম। sec x plus tan x sec x কে লেখা যায় 1/cos x plus sin y cos x। ভালো করে এদিকে লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো। বইটা বাড়ির জন্য, আর টিউশনে বইয়ের কাজ করছি আমি। ওটা হচ্ছে ভিজুয়াল টিচার, আর এটা অডিও ভিজুয়াল টিচার। ওর সঙ্গে শুধু অডিও ভিডিও বললাম না, ওর সঙ্গে গেস্টার যোগ আছে। তো তার মানে 1 প্লাস সাইন এক্স, মনে আছে সেভাবে ত্রিকোণমিতি করতাম। 1 প্লাস সাইন এক্স কে লেখা যায় cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার বাই cos x এর মাদার ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2। এটা cos x এর মাদার ফর্মুলা। তার মানে cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস sin x বাই 2। তাহলে একটা প্লাস কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? cos x বাই 2 প্লাস sin x বাই 2, একটু আগে এই ফর্মুলাটা তোমাদের বলেছি, ডিভাইড বাই cos x বাই 2 মাইনাস sin x বাই 2। cos দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কি হচ্ছে 1 প্লাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan x বাই 2। তাই তো? রোহিত সরষে ফুল দেখছো নাকি? যদিও রেয়ার, এখন সরষে ফুল পাওয়া যায় না। তো আলটিমেটলি কি পেলাম? 1 প্লাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan x বাই 2। এবারে 1 কে লেখা যায় tan পাই বাই 4 মাইনাস প্লাস tan x by 2 divided by 1 minus tan pi by 4 into tan x by 2। tan pi by 4 মানে tan 45 ডিগ্রি মানে 1। এটা tan a plus b এর ফর্মুলা হয়ে গেল, tan a plus tan b divided by 1 minus tan a tan b। তার মানে আলটিমেটলি tan pi by 4 plus x by, তার মানে sec x plus tan x এর জায়গায় tan pi by 4 plus x by 2 বলতে পারি। তার মানে ইন্টিগ্রেশন sec x এর ফর্মুলা আমি কি এস্টাবলিশ করলাম একটু আগে, log of mod sec x plus tan x plus c। এটার জায়গায় আমরা এইটা যদি বসিয়ে দিই তাহলে অল্টারনেট আরেকটা ফর্মুলা log of mod tan pi by 4 plus x by 2 plus c। দুটোই কিন্তু sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা। আমরা পরীক্ষাতে বা কখনো কখনো এটাও অ্যাপ্লাই করবো, কখনো কখনো এটা অ্যাপ্লাই করবো। দুটোই লিখলেই ঠিক, কারেক্ট। আমরা তো স্টাবলিশ করলাম একটু আগে log of mod sec x plus tan x। এবার আমি ক্যালকুলেশন করে দেখালাম বাই ত্রিকোণমিতি যে sec x plus tan x মানে হচ্ছে tan of pi by 4 plus x by 2। দুটোই কাজে লাগবে, দুটোই মনে রাখতে হবে। হঠাৎ করে গুণ করতে গেলে করলাম কেন? কারণ নিচের ডেরিভেটিভ উপরে আনার জন্য, আর অন্য কোনো প্রসেসে অঙ্কটা হবে না। একই মেথডে ইন্টিগ্রেশন cosec x dx হবে, একই মেথডে cosec x dx হবে। উপর নিচে কি করব? cosec x ইনটু cosec x মাইনাস cot x ডিভাইডেড বাই cosec x মাইনাস cot x পুট করব। দেখো নিচের ডেরিভেটিভ উপরে হয়ে গেছে, নিচের ডেরিভেটিভ উপরে হয়ে গেছে। তোমরা ভেঙে দেখো, এটা গুণ করে দেখো আগের মতো।
তাহলে নিচের ডেরিভেটিভ যদি উপরে হয়ে যায় ছন্দা, তাহলে কি একবার ডাইরেক্ট কতগুলো স্টেপ জাম্প করে দিয়ে লিখতে পারি লগ অফ মড নিচে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। একই রকম ভাবে সিম্পলিফাই করে দেখো লগ অফ এটাকে ট্যান অফ কিছু করা যায়, সেটা কি সেটা তোমরা আমাকে বলো, বলি না তো। একটা অঙ্ক দেখো যেটা তোমাদের ফেস করছো, x টু দি পাওয়ার z ডিভাইডেড বাই x মাইনাস 1 dx। দেখো এটাও কিন্তু একটা মূলদ অপেক্ষক, এটাও কিন্তু একটা মূলদ অপেক্ষক। তো নিচেরটা যদি z ধরি উপরে z রিপ্লেস করলো করা যেতে পারে, কিন্তু সেই ভাঙার প্রসেসটা ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টার আমরা ওভারলুক করে এসেছি, ঠিক আছে? সেই ভাঙার প্রসেসটা আমরা ক্লাস 11 ওভারলুক করে এসেছি। দ্বিপদ উপপাদ্য, দ্বিপদ উপপাদ্যতে এরকম ধরনের জিনিস ছিল, যদি এটাকে পুট করে দিই যে x মাইনাস 1 ইকুয়াল টু z, তাহলে dx ইকুয়াল টু dz হবে না? তাহলে এবারে আমি রিপ্লেস করি, তাহলে কি হচ্ছে x এর জায়গায় z করে দিলে কত, z প্লাস 1 হোল টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই z dz, হ্যাঁ কি না? x এর জায়গায় মাইনাস 1টা দিয়ে গেলে z প্লাস 1, আর নিচে তো z থেকে যাচ্ছে। এবারে উপরে z প্লাস 1 হোল টু দি পাওয়ার 7 তো ভালো থাকে, তার মানে 1 প্লাস z হোল টু দি পাওয়ার 7 বাই z dz। তো এটা ভাঙার একটা প্রসেস ছিল, যদি মনে থাকে যে a প্লাস x হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n প্লাস nc1, a to the power n minus 1x, nc2 a to the power n minus 2x square plus nc3 a to the power n minus 3x cube, এভাবে চলতে থাকবে, লাস্টে x to the power n হয়ে যাবে, ঠিক আছে? এই মেথডে আমরা ওটাকে ব্রেক করতে পারি যে 1 প্লাস z হোল টু দি পাওয়ার 7 কে আমি ব্রেক যদি করি, তাহলে প্রথমটা 1 হবে, 1 টু দি পাওয়ার 7 মানে 1, তারপর 7c1, তারপরটা 7c1 z, তারপর এটা 70c2 z স্কয়ার, এইভাবে ব্রেক করলে 7c3 z কিউব, 7c4 z টু দি পাওয়ার 4, 7c5 z টু দি পাওয়ার 5, 7c6 z টু দি পাওয়ার 6, আর 7c7 হবে ইন্টু z টু দি পাওয়ার 7 হবে, আর 7c7 মানে 1, তাহলে প্রথমেরটা 1 টু দি পাওয়ার 7, লাস্টেরটা z টু দি পাওয়ার 7, মাঝখানে এই কম্বিনেশনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছে। এবার এইটার নিচে যদি z থাকে, দেখো নিচে z আছে না, এটার নিচে যদি z থাকে, তাহলে এই z বাই z1, z স্কয়ার বাই z মানে একটা z হবে, z কিউব বাই z1 z স্কয়ার, z টু দি পাওয়ার 4 z1 z কিউব, z টু দি পাওয়ার 7 বাই z1 z টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে পুরোটা সরল ইন্টিগ্রেশনে চলে আসবে, আর শুধু 1 বাই z মানে লগ z হবে। এটা একটু লেন্দি মেথড, এই জন্য এই অঙ্কটাকে অ্যাভয়েড করার জন্য আরেকটা মেথড অ্যাপ্লাই করা হয়। কি মেথড? যে আমরা ক্লাস 8 এ করেছিলাম যে নিচের থেকে উপরের ডিগ্রি যদি বেশি হয় তাহলে ভাগ করা যায়। নিচের ডিগ্রি কত? 1, x এর পাওয়ার কত? 1, আর উপরে x এর পাওয়ার কত? 7।
ওপরের ডিগ্রি নিচের সমান বা বেশি যদি হয় তাহলে ভাগ করা যাবে, যদি নিচের থেকে ছোট হয় তাহলে ভাগ হবে না, প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে ভাগ করা যাবে, তবে তো মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যাচ্ছে। যাই হোক, আমি x⁷ কে x-1 দিয়ে ভাগ করব, তাহলে x⁶ খাওয়াবো, তাহলে x⁷ মাইনাস x⁶ ভাগের নিয়ম বুঝতে পারলে না? x⁶ ইন্টু x আর x⁷ মাইনাস x⁶। এবার কি ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, আর এই মাইনাস আছে প্লাস আসবে, তাহলে x⁶ চলে যাবে। তারপর প্লাস x⁵ করব, তাহলে x⁵ এর সঙ্গে x গুণ করলে x⁵ মাইনাস x⁵। আবার ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, এটা কাটবে, x⁵ হবে। আবার প্লাস x⁴ করো ভাগফল, x⁴ এর সঙ্গে x গুণ করলে x⁵ মাইনাস x⁴। আবার ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, প্লাস, তার মানে x⁴, এখানে x³ বসবে, তার মানে x⁴ মাইনাস x³ হবে, এটা আবার কেটে যাবে, তাহলে x³ থাকবে। আবার এখানে x² যদি ভাগফল বসাই তাহলে x³ মাইনাস x², এটা কাটবে, এভাবে চলতে থাকবে। তারপরে x ভাগফল বসাবো, x গুণ করলে x² মাইনাস x² কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, শুধু x। শুধু যখন x থেকে গেল তাহলে এখানে +1 করতে হবে, +1 যদি করি তাহলে কত হবে, x-1, তাহলে কেটে যাবে, +1 ভাগশেষ থাকবে। তাহলে এটাকে এইটা দিয়ে যদি ভাগ করি, ভাগফল এইটা, ভাগশেষ এইটা। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে সম্পর্কটা বলবে একটু আমাকে শোনা। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে সম্পর্ক বলবে আমাকে। তো ভুলে গেছি, ধরে নাও 7 কে 2 দিয়ে ভাগ করছি, 2×3 = 6 ভাগশেষ 1, তার মানে কি 7 কে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 3 পূর্ণ 1 2 না, 3 পূর্ণ, আর 3 পূর্ণ 1 2 মানে 3 যুক্ত 1 2, তার মানে ভাগফল প্লাস ভাগশেষ বাই ভাজক। তার মানে এখানে কি হবে, 3 প্লাস ভাগশেষ কি আছে 1/2। তাহলে এখানে কি হচ্ছে, x⁷ কে x-1 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল কত, এইটা। তার মানে x⁶ প্লাস x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1 প্লাস ভাগশেষ বাই x-1। তার মানে আলটিমেটলি পুরোটাকে যদি ইরেজ করে দেওয়া হয়, প্লাস 1/x-1। তাহলে এবার দেখো এইটার সময় এটা বুঝতে পারলে, এবার এইটার ইন্টিগ্রেশন মানে এইটার ইন্টিগ্রেশন, 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 এইটার ইন্টিগ্রেশন। তার মানে x⁶ এর ইন্টিগ্রেশন x⁷/7 dx কোথায়, x⁵ এর ইন্টিগ্রেশন x⁶/6, x⁴ এর x⁵5/5, তারপর একটা x⁴/4, তারপর একটা x⁵3/3, তারপর একটা x²/2, তারপর একটা x হবে, আর তারপর একটা 1/x-1 এর ইন্টিগ্রেশন অঙ্কন বলবে। এইটার ইন্টিগ্রেশন কি হবে, একটু আগে বলেছিলাম, ভালো করে মন দিয়ে শোনো, নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে তার ইন্টিগ্রেশন কি হবে, লগ অফ নিচেরটা। তাহলে আর প্রতিস্থাপন করে দেখানোর দরকার নেই যে x-1 সমান z ধরে নিয়েছি, মনে মনে বুঝে নিচ্ছি যে নিচের ডেরিভেটিভ কত, x-1 এর ডেরিভেটিভ কত, 1, সেটা উপরে আছে তো, তার মানে লগ অফ নিচেরটা প্লাস c।
নিচের ডেরিভেটিভ নতুন ফান্ডা শিখলে নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লগ অফ নিচের। তাহলে এটা মনে রাখতে পারবো তো, এই ভাগটা করে দেখানোর দরকার নেই যে x টু দি পাওয়ার 5 বাই x মাইনাস 1, তাহলে কি হবে ছন্দ? একটা কম থেকে শুরু হবে, x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস 1 বাই x। বুঝতে পারলে 4 5 আছে 4 থেকে শুরু হয়েছে, এখানে 7 ছিল 6 থেকে শুরু হয়েছে। এবারে যদি এরকম থাকতো x টু দি পাওয়ার 7 বাই x প্লাস 1, তখন x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4, ইভেনে মাইনাস হবে, অডে সরি অডে মাইনাস হবে, ইভেনে প্লাস হবে, মাইনাস x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 6 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1, তারপরেরটা প্লাস 1 বাই x প্লাস 1। তো এটা নিয়ে কনফিউশন আছে, এটুকুন আমি জানতাম, আমার মাথায় স্ট্রাইক করছে যে অডে মাইনাস হবে। তো একটু ভাগটা করে দেখে নিই, একটা তো ভাগ দেখে নিয়েছি, তো এইটার ভাগটা একটু করে দেখছি, তোমরা নিজেরা করো। অডে না ইভেনে কোনটাতে মাইনাস হচ্ছে একটু লক্ষ্য করো তো, ভাগটা তোমরা নিজেরা করে এস্টাবলিশ করো না যে x টু দি পাওয়ার 7 বাই x প্লাস 1, x প্লাস 1 ভাগটা করো। আমি ভুল লিখেছি না ঠিক লিখেছি, যে স্যার মাঝে মাঝে ইচ্ছে করে ভুল লেখে, চেক করে দেখো ভাগটা। একটা জায়গায় ভুল লিখেছি, তোমরা সেটা ডিটেক্ট করো ভাগটা করে। আমি ভালো করে এডিট করে দিচ্ছি, না তোমরা বুঝতে পারবে না। মাইনাস x প্লাস 1 প্লাস 1 বাই x প্লাস 1। ভুলে গেছে, অনেকেই ভাগ ভুলে গেছে, কাজে লাগবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। অতি সংক্ষিপ্ত একের দাগের অঙ্কে কি আছে? ইন্টিগ্রেশন x স্কয়ার cos x কিউব dx, ইন্টিগ্রেশন x স্কয়ার cos x কিউব dx। তাহলে কি ধরবো, কোনটাকে z ধরবো? আমি কি ধরেছিলাম, আমি আবার বলে দিচ্ছি কোথায় কোথায় z ধরতে হবে। আপাতত অঙ্ক দেখলেই বুঝতে হবে যে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে tan x cos x cot x এই সকল জিনিসগুলো x তো থাকার কথা, x এর জায়গায় অন্য কিছু যদি থাকে তাহলে সেটাকে z ধরবো, x এর জায়গায় যদি অন্য কিছু থাকে সেটাকে z ধরবো। যেমন sin 2x আছে, তাহলে 2x টাকে z ধরবো। তাহলে এখানে কি আছে, cos of x কিউব আছে, তাহলে কোনটাকে z ধরবো? x কিউবটাকে z ধরবো। রুট ওভার সামথিং যদি থাকে তাহলে সামথিংটাকে z স্কয়ার ধরবো রুটের বাইরে বের করার জন্য। e টু দি পাওয়ার সামথিং যদি থাকে তাহলে e টু দি পাওয়ার সামথিংটাকে z ধরবো, সামথিংটাকে। log of সামথিং যদি থাকে সামথিংটাকে z ধরবো। আর মূলত ফাংশন যদি থাকে log বাই হর, তাহলে নিচেরটাকে z ধরবো। এরকম অঙ্ক দেখলেই অটোমেটিক অঙ্ক করতে করতে প্রতিস্থাপন মেথডে কোনটাতে z ধরবো বুঝতে পারো। তাহলে কি পুট করবো, x কিউব সমান z, তাহলে কি বলেছিলাম 3x স্কয়ার ডেরিভেটিভ করব dx ইকুয়াল টু dz। তাহলে ইন্টিগ্রেশন এটাকে যদি সাজাই তোমাদের সুবিধার্থে, cos of x কিউব x স্কয়ার dx, তাহলে x কিউবের জায়গায় যদি z বসিয়ে দেই তাহলে কি হচ্ছে cos of z x স্কয়ার dx এর মান কত, সেটা এখানে নিচে নেমে যাবে, তাহলে dz বাই
তার মানে 1/3 যদি বাইরে বের করে দিই তাহলে আলটিমেটলি পাচ্ছি cos z dz। তার মানে cos z এর ইন্টিগ্রেশন কত? চলুন cos z এর ইন্টিগ্রেশন কত? না মাইনাস, শুধু সাইন, কারণ মাইনাসটা কখন হয়? ডেরিভেটিভের ক্ষেত্রে cos এর ডেরিভেটিভ মাইনাস হবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে উল্টোটা, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হবে। তাহলে 1/3 sin z প্লাস c। এবার লাস্টে প্রতিস্থাপনের মেথডের পদ্ধতি হচ্ছে পুরোটা x এ ছিল z এ কনভার্ট করলাম ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করার সুবিধার্থে। এবার z এর জায়গায় মান বসিয়ে দেবো, sin z, z সমান কত? x3 প্লাস c। এটাই অ্যান্সার, বলো আমি যে 2-4টা অঙ্ক করাচ্ছি ভালো করে বুঝতে পারছো তো? এগুলো কোনো অসুবিধা নেই তো? নেক্সট 2 এর থেকে তাহলে কোনটাকে জেড ধরবো? একটু আগে বলা ছিল 2 এর থেকে ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx, তাহলে কোনটাকে জেড ধরবো? 2 - 3x টাকে জেড ধরবো। তাহলে পুট 2 - 3x = z। তাহলে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে -3 dx = dz। তাহলে ইন্টিগ্রেশন এটাকে যদি z ধরা হয় তাহলে z⁷ dx এর জায়গায় কি বসাবো? -3 টা ওদিকে যদি চলে যায় তাহলে কত হবে? dz/-3, dz বাই এই -3 টা ওদিকে নিচে নেমে যাবে, আমি তো dx এর মান বসাচ্ছি। তাহলে -1/3 বাইরে বের করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন z⁷ dz ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে। মনে মনে কি করে পুট করছি বুঝতে পারছো? আকাশ সামন্ত -3 dx হয়েছে, বুঝতে পারছো তো? তাহলে -3 আমরা তো dx এর জায়গায় ভ্যালু পুট করছি, তাহলে dx এর জায়গায় যদি ভ্যালু পুট করি -3 টা নিচে নেমে গেল। না এরকম করা যাবে না, ভেতরেরটাকে জেড ধরতে হবে, 2 - 3x টাকে জেড ধরতে হবে। কে বলছে তোকে এইটা ইন্টিগ্রেশন? cos z এর ইন্টিগ্রেশন, cot নয়, cot এর ইন্টিগ্রেশন log অফ sin। আজকে যেটা শেখানো হয়েছে cot এর ইন্টিগ্রেশন, এটা শুধু cos এর ইন্টিগ্রেশন। আগের চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকলনে cos এর ইন্টিগ্রেশন sin, sin এর ইন্টিগ্রেশন -cos। তাহলে এটা কি হলো? -1/3 z⁸ প্লাস c, z⁷ এর ইন্টিগ্রেশন z⁸, তাহলে -z⁸/24 প্লাস c। এবার z এর মান যদি বসানো হয়, z সমান কত আছে? z সমান কত আছে? সরি, z সমান কত আছে? 2 - 3x, 2 - 3x হোল টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 24 প্লাস c। এটাই অ্যান্সার। নেক্সট, স্যার যেখানে বুঝতে পারছো এখানে সিম্পল প্রবলেম ভালো করে হজম করতে পারলে তবেই তো কঠিন প্রবলেম পারবে। যেমন দেখো 4 এর দাগের 1 এর অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন 2x sin of x² + 1 dx, তাহলে কোনটাকে জেড ধরবো? sin of সামথিং আছে, তাহলে সামথিং মানে x² + 1 টাকে জেড ধরবো, x² + 1 টাকে ক্লু দেওয়া। আর একটা মেথড আছে যে এমন কিছু জেড ধরবো যেটাকে জেড ধরবো যার ডেরিভেটিভ বাইরে পাবো। তাহলে নিশ্চিত উল্টোটাও আছে, x² + 1 এর ডেরিভেটিভ কত? শুধু 2x,
টু এক্স স্কোয়ার বাইরে আছে বসে আর পুট করে এটা কি হচ্ছে অ্যানসার কমপ্লিট করো তাহলে কি পুট করলাম x স্কয়ার প্লাস 1 টাকে z ধরলাম তাহলে ডেরিভেটিভ করলে কি ছিল 2x dx ইকুয়াল টু dz তাহলে এটা কি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন যদি মনে মনে সাজানোর দরকার নেই তুমি বুঝতে পারছো তো যে 2x dx আছে তো আর sin অফ সামথিং মানে কি sin z dz আর 2x dx এর জায়গায় এই 2x dx এর জায়গায় dz আর এটার জায়গায় z বসিয়ে দিচ্ছি প্লাস sin z এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cos z আর বুঝতে পারছো ফর্মুলাগুলো ধীরে 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 মুখস্থ করতে হবে মাইনাস cos z প্লাস c এবারে মাইনাস z এর জায়গায় ভ্যালু রিপ্লেস করব z সমান কত ধরেছিলাম x স্কয়ার প্লাস 1 প্লাস c এটাই आंसर বইয়ের দিকে একটু লক্ষ্য করো আমি একবারে 5 মিনিটে 50 টা অঙ্কের হিন্টস দেব একবারে চোখ কানটা আমার দিকে রাখো আর চোখটা বইয়ের দিকে রাখো তাহলে একের দাগ দুইয়ের দাগ হচ্ছে তিনের দাগে তাহলে মূলত ফাংশন নিচেরটা যে a + bx = z চারের দুইয়েরটা sec স্কয়ার সামথিং মানে 7 - 4x = z হবে পাঁচের দাগেটা 3 - 4x z হবে ছয়ের দাগেটা 2x + 3 = z হবে সাতের দাগেরটা log x = z হবে কারণ log x এর ডেরিভেটিভ বাইরে আছে 1/x log x = z হবে আটের দাগে e টু দি পাওয়ার সামথিং মানে 2 - 3x = z ধরবো নয়ের দাগেটা 2x - 5 = z ধরবো দশের দাগেটা রুট ওভার আছে না তাই রুটের ভেতরে যেটা আছে মানে ax + b = z² ধরবো 11 দাগে log x = z 12 দাগে cos অফ সামথিং আছে না তাহলে সামথিং এর ভেতরে কি আছে √x তাহলে √x = z ধরবো মানে x² = z তার মানে x² = z ধরবো আচ্ছা 13 দাগেরটা sin অফ সামথিং মানে সামথিং কত আছে cos তার cos x = z 14 দাগের একটা e টু দি পাওয়ার সামথিং মানে cot ইনভার্স x = z দুয়ের দাগেরটা তারপর 14 দুয়েরটা tan ইনভার্স x = z 15 দাগেরটা e টু দি পাওয়ার সামথিং মানে e টু দি পাওয়ার এ তো ধ্রুবক পদ একে z এর মধ্যে ধরার দরকার নেই তার মানে sin ইনভার্স x কে z ধরবো 16 দাগে রুটের ভেতরে যেটা আছে x² + 1 টাকে z² ধরবো 17 দাগে ভেরি ইন্টারেস্টিং এটা দেখো 17 দাগে প্রবলেম इंटीग्रेशन x³ 3√x to the power 4 3√x to the power 4 minus 4 dx এরকম একটা প্রবলেম আছে আমি তোমাদের বলেছিলাম যে রুট ওভার সামথিং থাকলে z স্কয়ার করতে তাই না যদি এরকম থাকতো যে রুট ওভার x তাহলে আমরা কি ধরতাম যে x = z স্কয়ার কেন ধরতাম যাতে x এর জায়গায় z স্কয়ার বসে গেলে রুট আর স্কয়ার কেটে যাবে আর এটাকে অন্যভাবে বলা যেতে পারে এটাকে লেখা যায় x টু দি পাওয়ার হাফ তাই জন্য z স্কয়ার ধরা হয়েছে তাহলে এইটাকে লেখা যায় না x টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 1/3 তার মানে ভিতরটাকে z কিউব ধরব ভিতরটাকে z কিউব ধরব কি পুট করব x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু z কিউব কেন z কিউব ধরেছি z কিউব আর এই খাজের ভেতরে 3 আছে মানে কি সূচকের ফান্ডা 1/3 তাহলে কি z টু দি পাওয়ার 3 আর তারপরে 1/3 এই 3 কেটে যাবে না এবার আমি যদি পুট করি x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত 4 x³ dx equal to 3 z² dz
ভ্যালু রিপ্লেস করবো। দেখো এদিকে লক্ষ্য করো, এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্স এর জায়গার মান কত হবে এখানে বের করে দাও। এক্স কিউব ডিএক্স মান কত, 3/4 জেড স্কোয়ার ডিজিট। তাহলে এক্স কিউব ডিএক্স এর জায়গায়, আর এটার জায়গায় কি বসাবো, জেড কিউব, আর এটা কি হচ্ছে 3/4 জেড স্কোয়ার ডিজিট, সব গুণ আকারে আছে। তার মানে কি আলটিমেটলি 3/4 বাইরে বেরিয়ে গেল, আর 3 আর জেড কিউব মানে আলটিমেটলি জেড হবে। আর এখানে জেড স্কোয়ার আছে, জেড আর জেড স্কোয়ার মিলে জেড কিউব ডিজিট। কমপ্লিট করে অঙ্কটা। এখান থেকে জেড বের হচ্ছে, আর ডিএক্স এর জায়গায় যে ভ্যালু পুট করেছি সেখানে একটা জেড স্কোয়ার আছে, দুটো মিলে জেড কিউব হয়ে গেল। আমি আবার বলছি যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিউব রুট অফ এভাবে আমরা পড়ি এগুলোকে। খাঁজের ভেতরে 3 আছে মানে 1/3, তাই রুটের ভেতরে যেটা আছে সেটাকে জেড কিউব ধরবো। যদি খাঁজের ভেতরে 4 থাকতো তাহলে এটা রুটের ভেতরে যেটা আছে সেটাকে জেড টু দি পাওয়ার 4 ধরতাম। তাহলে আমি আলটিমেটলি ওই নিয়মে এক্স টু দি পাওয়ার 4 - 4 কে জেড কিউব ধরেছি। তার ডিফারেন্সিয়েট মানে অবকলন যদি করি, তাহলে মানে অবকলন যদি করি এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত, 4x কিউব। আর অবকল মানে dx এখানে থাকবে, ডান দিকে dz যাবে, আর এটা ডান দিকে ডেরিভেটিভ যদি করি তাহলে 3z স্কয়ার dz। তাহলে আমাদের এখানে কি আছে, x কিউব dx, তাহলে x কিউব dx রেখে বাকি 4টা ওদিকে নিয়ে চলে গেছে। তাহলে এবারে x কিউব dx এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি। এটা কার মান, x কিউব dx এর জায়গায়, আর এইটার মান তো 3 রুট অফ z কিউব। 3/4 ধ্রুবক পদ বাইরে বেরিয়ে গেছে, আর এখান থেকে কি রেজাল্ট বেরোবে, যে আর এখানে ভেতরে জেড স্কয়ার আছে, দুটো মিলে জেড কিউব হয়ে গেল। কি তাহলে বুঝতে পারছো না? এবার ওটার ইন্টিগ্রেশন কি হবে, তাহলে 3/4 জেড টু দি পাওয়ার 4/4 প্লাস c, তার মানে কি দাঁড়াচ্ছে 3/16 জেড মানে কত ধরেছিলাম, z টু দি পাওয়ার 4 প্লাস c। z এর মান কত বসাবো কে বলবে, z তো সরাসরি নেই, তার মানে z এর মান এখান থেকে কত পাবো, যদি z এর মান এখান থেকে কি করে পাবো, সূচকের ঠান্ডা, z সমান x টু দি পাওয়ার 4 - 4 হোল টু দি পাওয়ার 1 এর 3। তার মানে z এর জায়গায় বসাতে পারি x টু দি পাওয়ার 4 - 4 হোল টু দি পাওয়ার 1 এর 3, আর তার বাইরে 4 আছে, z এর জায়গায় মান বসাচ্ছি, তার মানে z সমান এইটা, z এর জায়গায় মান বসিয়েছি। বলো বুঝতে পারলে কিনা? এখান থেকে ডাইরেক্ট মুখে মুখে z এর মান ক্যালকুলেট করে নিতে হবে। এই 3 টা এর পাশে চলে গেলে 1/3 হবে, এটা সূচকের ঠান্ডা। এবার আলটিমেটলি তার পরের স্টেপে কি লিখবে, এই 4 আর পরে গুণ হয়ে গিয়ে কি হবে 4/3, এটাই অ্যানসার। 3/16 ইনটু x টু দি পাওয়ার 4 - 4 টু দি পাওয়ার 4/3 প্লাস c। আঠেরো দাগের অঙ্কটার দিকে লক্ষ্য করো, রুটের ভেতরে যেটা আছে সেটাকে জেড স্কয়ার ধরবো, মানে 3x স্কয়ার প্লাস 4 টাকে জেড স্কয়ার ধরবো। 19 এর দাগ থেকে সরাসরি দেখে বোঝা কঠিন আছে যে কোনটাকে জেড ধরা হবে। যেমন 27 এর অঙ্কে e টু দি পাওয়ার cos স্কয়ার সামথিং মানে e টু দি পাওয়ার x টাকে জেড ধরবো, এগুলো দেখেই বুঝে যাচ্ছে। কিন্তু 19 এর অঙ্কটাকে আমি দেখে বুঝতে পারছি না কোনটাকে জেড ধরবো, তাই জন্য 19 এর একের দাগের একটু করে দিতে হবে। 19 এর দাগের একের অঙ্কটার দিকে লক্ষ্য করুন।
ইন্টিগ্রেশন sin স্কয়ার বাই cos টু দি পাওয়ার 4x dx। তার মানে এটাকে যদি সাজানো হয় sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কত, tan স্কয়ার হচ্ছে, আর নিচে cos স্কয়ার একটা থাকছে, সেটাকে sec স্কয়ার x dx ধরবো। এবার বলো tan এর ডেরিভেটিভ sec না sec এর ডেরিভেটিভ tan? tan এর ডেরিভেটিভ sec স্কয়ার x, তার মানে tan x on z পুট করব। দেখেই বুঝে নিতে হবে কি পুট করলাম, tan x on z পুট করব। কারণ ডেরিভেটিভ যদি করি sec স্কয়ার x dx ইকুয়াল টু dz না, ভালো করে লক্ষ্য করো, পরে কপি করবে। sec স্কয়ার x dx ইকুয়াল টু dz, তো দেখো এই sec স্কয়ার x dx আছে, কেন ধরেছো বুঝতে পারছো? অঙ্ক করতে করতে তোমরা দেখে বুঝতে পেরে যাবে যে এটাকে z ধরলে এটা জিনিসটা আছে। তার মানে tan টাকে যদি z ধরি তার মানে আলটিমেটলি z স্কয়ার, আর এটা মানেই তো dz, z স্কয়ার dz হয়ে গেল। বুঝতে পারলে? কমপ্লিট করো। z এর মান যদি রিপ্লেস করি তার মানে কি হচ্ছে, tan কিউব x বাই 3 প্লাস c, এটাই आंसर। উদাহরণের সমস্ত অঙ্ক দেখবে, আপাতত সংক্ষিপ্ত 12 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। সংক্ষিপ্ত 12 পর্যন্ত আমি তোমাদের কাছে সবাইয়ের কাছে অতি সংক্ষিপ্তটা পারো আর নাই পারো, যেগুলো পারবে কমপ্লিট করবে, মিনিমাম এইটুকুন হোমওয়ার্ক আশা করি। তোমরা দেখবে সংক্ষিপ্তটা অনেক অঙ্ক পেয়ে যাবে। যেমন সংক্ষিপ্ত একে দেখে দেখো কি ধরবো, tan স্কয়ার x টাকে z ধরবো, দেখেই বুঝতে পারছো। তারপরে কি দুয়ের দেখেটা রুটের ভিতরে কি আছে, 2 প্লাস sin θ, ওটাকে z স্কয়ার ধরবো, রুটের ভেতরটাকে z স্কয়ার ধরবো। নিয়ম ফান্ডা যা নিয়মে আছে। এই চ্যাপ্টারতে বিশেষ ফান্ডা যে অঙ্কগুলোতে স্টার দেওয়া আছে সেই অঙ্কে হিন্টস পরে দুটো পেজে পড়ে আছে। ঠিক আছে, চলো আজকে এখানে থাকুক। বৃহস্পতিবার আপাতত যতটা পারবে, দিনকে 12 পর্যন্ত, সংক্ষিপ্ত 12 পর্যন্ত।